বন্ধুরা নমস্কার, যতনান্য কলঙ্কা। অনেক দিন পর ত্রিপুরায় আবার নির্বাচন পরিবেশ। একদিকে ধর্মনগরের বিধানসভা নির্বাচন কেন্দ্রের উপনির্বাচন, আর একদিকে এডিসির নির্বাচন। ধর্মনগর ধর্মনগর মহকুমার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এবং রাজ্যের মধ্যে পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ শহর। আগরতলা, উদয়পুর, সাবরুম, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরের মধ্যে পড়ে রাজ্যের রাজনীতিতে। তার মধ্যে ধর্মনগরের নির্বাচন। এবার এডিসির নির্বাচন মানে কি? রাজ্যের 2/3 এলাকায় নির্বাচন। 2/3 এলাকায় নির্বাচন সঙ্গে ধর্মনগরের নির্বাচন, তাহলে তো প্রায় পুরো রাজ্যেই প্রায় নির্বাচন। আর এই নির্বাচনগুলোতে আপনারা ভাবেন সবগুলো দলকে ব্যস্ত থাকতে হবে। ধর্মনগরে হয়তো তিপ্রা মাথা ক্যান্ডিডেট দেবে না, দিতেও পারে, কিন্তু হয়তো বা দেবে না। কিন্তু ধর্মনগরেতেও প্রধান যে দলগুলো থাকবে তার মধ্যে বিজেপি রয়েছে, প্রধান দলগুলোর মধ্যে কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে। এরা লড়াই হবে, হয় সিপিএম কংগ্রেস শেষ পর্যন্ত আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে পারে, না হলে আলাদা আলাদা করে লড়বে। এবার যদি একসাথে লড়ে তাহলেও দুটো দল একজন ক্যান্ডিডেটকে জেতানোর জন্য পরিশ্রম করবে। আর যদি আলাদা আলাদা করে লড়াই করে তাহলে তারা সিপিএম ক্যান্ডিডেটকে, তারা কংগ্রেসের ক্যান্ডিডেটকে জেতানোর জন্য লড়বে। আর বিজেপি তো স্বাভাবিকভাবেই, যেহেতু এই কেন্দ্রে 2023-এ বিজেপির প্রার্থী জিতেছিল, সেহেতু বিজেপি তো আরেকবার জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বে, কোনো সন্দেহই নাই। কিন্তু এডিসিতে কংগ্রেস ততটা অ্যাক্টিভ কখনোই ছিল না। সিপিএম চাইলেও এখন আগের মতন কতটা করতে পারবে সেটা নিয়ে কিছু পরিষ্কারভাবে বলা যায় না। এডিসিতে কিন্তু প্রধান প্রতিপক্ষ রাজ্য সরকারের দুই শরিক দল, বিজেপি এবং তিপ্রামথা। তার মধ্যে তিপ্রামথার আভ্যন্তরীণ ঝামেলা তো চলছে, এটা নিয়ে তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, একাধিক ভিডিওতে আমরা আলোচনা করেছি। কিন্তু এই আভ্যন্তরীণ লড়াই, আভ্যন্তরীণ কোন দল সামলে তিপ্রামথাকে কিন্তু জোরদারভাবে লড়াই করতে হবে, কারণ তিপ্রামথার সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। প্রায় প্রতিদিন দলে দলে মানুষ বিজেপিতে যোগদান করছে। বিজেপিতে তিপ্রাসা এলাকাগুলোতে তিপ্রামথার পুরনো সমর্থকরা যোগদান করছে, এটা সাধারণ চিত্র না রাজ্য রাজনীতিতে। বরং অনেক জায়গাতে দেখা গেছে অতীতে যে বিজেপির লোকজন দলে দলে তিপ্রামথাতে যোগদান করেছিল, সিপিএম থেকে তিপ্রামথাতে গেছিল, এরকম বিভিন্ন দল ছেড়ে ছেড়ে তিপ্রামথাতে গেছিল। এখন একরকম উল্টো গঙ্গা বইয়ে দেওয়ার মতন তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যোগদান করছে। এটা তিপ্রামথার জন্য অস্তিত্বের প্রশ্ন চলে এসেছে। তিপ্রামথার জন্য এবার তার এডিসির দখল নিজের হাতে রাখার লড়াই চলে এসেছে। তো তার কারণে এডিসিতে জোরদার লড়াই হবে। তিপ্রামথার বিজেপির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা একরকম জিরো, একরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ দুটো দলের মধ্যে যে ধরনের কথাবার্তা চলছে, যে ধরনের সংকট চলছে, যে ধরনের সমস্যা চলছে, তাতে দুটো দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলে দুটো দলের কোনো দলেরই আর মান মর্যাদা অবশিষ্ট থাকবে না। বিজেপিরও থাকবে না, যে এত বড় দল হয়ে শেষ পর্যন্ত সে তিপ্রামথার কাছে মাথা নত করেছে। এই বার্তাটা যাবে বিজেপি সম্বন্ধে। আর তিপ্রামথা সম্বন্ধে সাধারণ মানুষ বুঝবে যে তিপ্রামথার নিজের কোনো অস্তিত্বই নাই, তার নিজের কোনো ভ্যালুই নাই। তার কারণে এই দল বিজেপির দয়া দাক্ষিণ্যের ওপর নির্ভরশীল, বিজেপির কাছে সে যেতে বাধ্য। বিজেপি এবার তাকে যতই অপমান করুক না কেন, এইরকম বার্তা চলে আসবে। তার কারণে বাধ্য হয়ে এবার দুটো দল আলাদা আলাদা ভাবে লড়াই করবে। এবার ভাবেন, যদি 28টি আসনে তিপ্রামথা এবং বিজেপি যদি মুখোমুখি হয় তাহলে অবস্থাটা কেমন হবে? গতবার বিজেপি যখন বিরাট শক্তিশালী ছিল, সেই অবস্থাতে লড়াই করেও বিজেপি 8 জন মাত্র জেতাতে পেরেছিল বিজেপির ক্যান্ডিডেট। তিপ্রামথা বাদ বাকি বিরাট অংশে তিপ্রামথা আপনার তার প্রভুত্ব বিস্তার করেছিল। সিপিএম জিরো হয়ে গেছিল, যে সিপিএম এডিসিতে সবচেয়ে বেশি সময় রাজত্ব করেছে। এডিসি গঠনের ক্ষেত্রে যে সিপিএম এর একটা বড় ভূমিকা ছিল, সেই সিপিএম এডিসিতে আজকে শূন্য। সিপিএম আবার ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই করছে এবং সিপিএম মনে করছে যে বিজেপি এবং তিপ্রামথার আভ্যন্তরীণ যে জোটের আভ্যন্তরীণ লড়াইয়ের মাঝখান দিয়ে সে হয়তো এবার ভালো কিছু করতে পারবে।
এখন ভালো কিছু করা মানে 2-4টি আসন পাওয়া না ভোট শেয়ার বাড়ানো, সেটা তো বলে ভোটের ফলাফলে বোঝা যাবে। কিন্তু সিপিএম তো ময়দানে নেমে গেছে, ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করে দিয়েছে, তারপরে দিকে দিকে লড়াই, আপনার পথসভা, উঠান সভা, ছোটখাটো র্যালি ইত্যাদি তারা করছে নিয়মিতভাবেই। তার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে তারা অ্যাক্টিভলি পাহাড়ে কাজ করছে এবং এডিসিতে তারা ঘুরে দাঁড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। তিপরা মাথারও অ্যাক্টিভিটি বন্ধ নেই, বরং অনেক ক্ষেত্রে আগের চেয়ে অনেক ক্ষিপ্রভাবে, আগের চেয়ে অনেকে তেজিভাবে নিয়ে তিপরা মাথা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কারণ তিপরা মাথার কর্মী যারা ওই যে অংশটি প্রো বিজেপি হয়ে গেছে, যে অংশটি তিপরা মাথাতে থেকে বিজেপির দিকে ঝুঁকে গেছে এবং হয়তো বা আগামী দিনে হয় বিজেপিতে যোগদান করতে পারে, না হয় আপনার আলাদা দল গঠন করতে পারে, সেই গোষ্ঠীটিকে শিক্ষা দেওয়ার জন্য আরো বেশি করে আগের চেয়ে অনেক বেশি উন্মাদনা নিয়ে, আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কারণ তাদেরকে এবার দেখাতে হবে যে তাদের ভেতরে ভাঙন ধরানোর চেষ্টা করলেও তারা নিজেদের যে সংগঠনে নিজেদের যে জনপ্রিয়তা সেটাকে ধরে রেখেছে, এটা তাদের প্রমাণ করতে হবে। এবার যদি দেখা যায় গতবারের তুলনায় এবার তিপরা মাথার আসন কমে গেল এডিসিতে, তাহলে বোঝা যাবে যে আভ্যন্তরীণ সংকটের কারণে তিপরা মাথার মধ্যে আপনার ক্ষয় শুরু হয়েছে এবং তিপরা মাথা দুর্বল হচ্ছে ধীরে ধীরে, এটা প্রমাণ হবে। এর পরের যে বিধানসভা নির্বাচন, তাতে তিপরা মাথার দর কষাকষি করার তেমন কোনো সুযোগ থাকবে না। সে বিজেপির সঙ্গেই দর কষাকষি করুক অথবা কংগ্রেস সিপিএম এর সঙ্গে করুক, যেদিকেই করুক না কেন, তার কিন্তু গুরুত্ব কমে যাবে। তো তার কারণে তিপরা মাথার কাছে চ্যালেঞ্জ হলো যে শুধুমাত্র নিজের আসনগুলি দখল করাই না, বিজেপি যে সিটগুলোতে গত ইলেকশনে জিতেছে সেই সিটগুলোর সবগুলো না হলে অন্তত পক্ষে 3-4টা আসন তার থেকে কেড়ে নিয়ে এসে দেখানো যে দেখো দিল্লি এবং আগরতলার মানে বিজেপির পূর্ণ শক্তি নিয়োজিত করার পরেও তিপরা মাথা তার জয়যাত্রা আরো এগিয়ে নিয়ে যেতে পেরেছে, তিপরা মাথাকে তারা হারাতে পারেনি, এটা তাদেরকে প্রমাণ করতে হবে। তো তার কারণে মানে এডিসির লড়াইটা এবার দুর্দান্ত লড়াই হওয়ার সম্ভাবনা। আর তার কারণে দীর্ঘদিন পরে, আমি তো বললামই যে 2018-র পরে অ্যাকচুয়ালি এইরকম পরিবেশ ত্রিপুরা রাজ্যে খুব একটা দেখা যায়নি। কারণ 18-র পরে যখন 23-এর বিধানসভা নির্বাচন হচ্ছিল, সেই 23-এর বিধানসভা নির্বাচনে পর্যন্ত সিপিএম এবং কংগ্রেস বা অন্য বিরোধী দলগুলোর আত্মবিশ্বাসটা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেনি। যদিও তারা তাদের মতন করে সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু সেই আত্মবিশ্বাস ছিল না যে আত্মবিশ্বাস এখন বিরোধীদের রয়েছে বা বিজেপি বিরোধীদের রয়েছে। এবং বিজেপি বিরোধীদের মধ্যে তিপরা মাথাকেও আমি ধরছি এই কারণে যে সরকারে থাকলেও মূলত তারা বিরোধী দলের ভূমিকায় পালন করে আসছে। সিপিএম তো ঘোষিত বিরোধী, কংগ্রেস তো ঘোষিত বিরোধী, কিন্তু তিপরা মাথা হলো বিজেপির অঘোষিত বিজেপি। আর ঘোষিত বিজেপির বিরোধীর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হলো অঘোষিত বিজেপি বিরোধী, যার কারণে তিপরা মাথাকে ট্যাকেল করতে গিয়ে বিজেপিকে হিমশিম খেতে হচ্ছে। বিজেপি এখনো বুঝে উঠতে পারছে না তিপরা মাথা তার কতটুকু ক্ষতি করবে। তো তাই সেই অবস্থাতে বিজেপিকে দুটো ফ্রন্টে লড়তে হবে। একটা ফ্রন্ট হলো এডিসির নির্বাচন, আরেকটা ফ্রন্ট হলো ধর্মনগরের উপনির্বাচন। ধর্মনগরের উপনির্বাচনে কংগ্রেস এবার ভালো টক্কর দেবে। যদি ইউনাইটেডলি বিরোধীদের ক্যান্ডিডেট হয় তাহলে কিন্তু বিজেপিকে অনেকটাই আপনার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কারণ গত বিধানসভা নির্বাচনে আমি এর আগে একটি ভিডিওতে তথ্য দিয়ে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কংগ্রেসের দুর্দান্ত পারফরমেন্স ছিল। কংগ্রেসের ভোট শেয়ার 2018-র তুলনায় বিরাটভাবে আপনার বেড়ে গেছিল, আর বিজেপির ভোট শেয়ার অনেকটা কমে গেছিল। তো তার কারণে বিজেপির অবনমন শুরু হয়েছিল 2023-এর বিধানসভা নির্বাচনে, আর কংগ্রেসের পুনরুত্থান শুরু হয়েছিল। এই অবস্থাতে এবার যখন আপনার সেই ক্যান্ডিডেট আর নেই, মানে নতুন ক্যান্ডিডেট আসবে বিজেপির, সেহেতু চ্যালেঞ্জও তো নতুন। আর এতদিন ধরে ধর্মনগরে বিজেপির যেরকম একটা বিরাট প্রতাপ ছিল, সেই প্রতাপ তো এখন এই মুহূর্তে ধর্মনগরে নেই। তো তার কারণে বিজেপিকে দুটো ফ্রন্টেই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। এই কারণে 2028-এর বিধানসভা নির্বাচনের আগে 2026টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো উপনির্বাচন, আর একটা হলো এডিসি নির্বাচন। আর এই বছরের শেষের দিকে আগরতলা সহকারে
রাজ্যের সবগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত এগুলোর নির্বাচন। আপনারা জানেন সেই নির্বাচনে ধর্মনগরে যেমন নির্বাচন হবে, আগরতলাতে নির্বাচন হবে, কৈলাসহরে, কুমারঘাটে, পানিসাগরে, খোয়াইয়ে, জিরানিয়াতে, তারপর আপনার বিশালগড়ে, উদয়পুরে, অমরপুরে, সাবরুম, বিলোনিয়া, শান্তির বাজার, কোথায় কোথায় না নির্বাচন হবে। যেখানে যেখানে নগর পঞ্চায়েত আছে অথবা মিউনিসিপ্যালিটি আছে অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তো শুধু আগরতলাতেই আছে, সেখানে যেখানে নির্বাচন হবে। তো সুতরাং 26টা নির্বাচনেই যাবে। আর এরপরে 27টা তো হবে 28-এর বিধানসভা নির্বাচনের পূর্ণোদ্যমে প্রস্তুতির বছর। এই কারণে এই বছরটা ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে শক্তিশালী বিরোধী পক্ষ আগের তুলনায়, আরেকদিকে যতটুকু শক্তি এখনো রয়েছে সেই শক্তিটা নিয়ে দাঁড়িয়ে থাকা বিজেপি। আর যদি আমরা জোটের কথা বলি, তাহলে জোট এমন একটা জোট বা এমন একটা নৌকার রূপে আমরা বর্তমানে বিজেপি ত্রিপুরা জোটকে দেখতে পারি, যে নৌকাটা সমুদ্রের মধ্যে একবার এদিকে একবার ওইদিকে দোল খাচ্ছে। এই নৌকাটা কখন উল্টে গিয়ে সমুদ্রের তলায় ঢুকে যাবে তা কেউ জানে না। একমত কিনা আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। যতন খুলুম খা, সবাইকে নমস্কার।